আমার প্রথম উত্তর স্ট্রেট ফরওয়ার্ডলি আমি দিতে চাই আলাপ টিভির মাধ্যমে। কারণ কে আমায় কি বলবে সে তো আমি সেই মতো আমি চলবো না। আমার আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই, আমি রাখতেও চাই না, কারণ আমি পলিটিক্যাল পার্সোনালিটি নই। আমার কাজ হচ্ছে গান করা। যারা শুধু পড়াশোনা করছে আর যারা তার সঙ্গে একটু সঙ্গীত চর্চাকে পাশে রাখছে, দুটো পার্সোনালিটিকে আপনারা দেখবেন, জাজ করবেন, গালফ অফ ডিফারেন্স। সুবিন, সত্যি এমন মানুষ হয় না। ওই যে একটি কথা আছে যে ভালো সঙ্গীতজ্ঞ তখনই হওয়া যায়, তখনই একজন ভালো শিল্পী হওয়া যায় যখন সে মানুষ ভালো হয়। আহা আহা মোর ঘরত আহা, মোর ঘরত। কে কি বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমার সঙ্গীত হচ্ছে আমার জীবনের ধ্রুবতারা। নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি তিথিদেব বর্মন মহাশয়াকে, যিনি ত্রিপুরার একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভি। নমস্কার, আলাপ টিভির সবাইকে তোমাদের আমার প্রীতি শুভেচ্ছা, শুভ বিজয়ার অভিনন্দন। প্রথমেই আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আপনার এই যে সঙ্গীতের যে সফর, এই যাত্রা, এই যাত্রাটা নিয়ে কিছু বলবেন? সঙ্গীত সফর মানে কি আর তেমন কিছু স্পেশাল আমি কি বলবো, ভালোবাসা থেকেই এই গতিপথ, এই পথ ধরে হাঁটা। আমার শৈশব যেভাবে কেটেছে, ছোটবেলা থেকেই সাংগীতিক পরিবেশে আমাদের বড় হয়ে ওঠা। তো সুতরাং তার আগেও যদি বলতে হয়, ঠাকুমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। রাদার উনার কাছ থেকে আমার সেই ইয়েটা শুরু হয়েছে। কারণ পুজো করতে করতে উনার পূজার সঙ্গী ছিলাম আমি। ঠাকুর ঘরে বসে এমন অনেক কথা, অজানা কথা যেটা এখনো মানুষ জানে না, যে শচীন কর্তা যখন বসতেন, এখানে আসতেন কুমিল্লা থেকে, যখন এখানে বসে সঙ্গীত চর্চা করতেন বা একটা আসর বসতো, তো সেটা আমার ঠাকুমা সেখানে গ্রহণ করতেন। তো যেহেতু এই পারিবারিক একটা মাহলে ছিল, তো সেখানে উনি বসে যে কথাগুলো বলতেন বা যেভাবে করতেন সেগুলো অনেক শুনেছি, সেটা থেকে শুরু হয়েছে একটা ভালো লাগা। তারপর আমার দাদু, মানে আমার বাবার আপন মামা, তিনি এখানে গোড়াপত্তন করেন আমাদের গভর্নমেন্ট মিউজিক কলেজ। ওনার নাম হচ্ছে প্রয়াত পুলিনদেব বর্মন। তো উনি প্রতিষ্ঠা করেছেন মিউজিক কলেজ। তো সেখানেই আমাকে প্রথম অবস্থায়, আমার খুব শৈশব অবস্থায় আমাকে কত্থক নাচে, কত্থক নৃত্যে ভর্তি করা হয় সেখানে। হ্যাঁ, আমরা একান্নবর্তী পরিবারে ছিলাম। আমার জেঠতুতো ভাই তবলায় ভর্তি হলো আর আমি কত্থক নৃত্যে ভর্তি হলাম। তো দীর্ঘ 5 বছর কত্থক নৃত্য চর্চা করেছি। আহ ভালো লাগতো বটেই, কিন্তু খুব মারও খেতাম। একেবারে তখন খুব রুগ্ন ছিলাম, স্কুল থেকে এসেই ক্লাসে চলে যেতে হতো। তো সবকিছু মিলিয়ে আমার, তারপর এতদিন করার পরে আমার কেন জানি না নিজের থেকে মনে হলো, আমার পারিবারিক বন্ধু ছিলেন বিপ্লব কান্তি দাস, আমার বাবার খুব বন্ধু। তারই বড় ভাই সমীর কান্তি দাস, তার কাছে আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতের হাতে খড়ি। তো উনার কাছে, ওনাকে তখন আমি জেঠু ডাকতাম, চলে গেলাম উনার কাছে একদিন নিজেই, জেঠু আমি তোমার কাছে গান শিখি। তো হ্যাঁ, গান শিখবি, ঠিক আছে। আমি একটু বসে থাকি ক্লাসে। আমার খুব ভালো লাগতো তখন। যে কোনো কারণেই হোক, রবীন্দ্রনাথের কবিতা থেকে প্রথম আমার সেই উৎসাহ বৃদ্ধি বলতে পারি। তারপর গীতবিতানটা যখন পড়েছি অনেকবার, আমার ভীষণ স্পৃহা জাগলো যে আমি এই গানগুলো শিখবো। তো সেই ক্লাসে আমি বসে রইলাম। আমার এখনো মনে পড়ে আমার প্রথম যে গান আমি আমার প্রথম গুরুর কাছে শিখেছিলাম, ওগো নদী আপন দেখে পাগল পাড়া, আমি স্তব্ধ চাঁপার করে বন্ধ ঘরে। আমার হাতে খাতা কলম কিছু ছিল না, আমি এমনি খেলতে খেলতে চলে গেছিলাম। তো উনি ক্লাস শেষ হওয়ার পরে, আমি দরজার একটা কোনায় বসেছিলাম, উনি ক্লাস শেষ হওয়ার পরে আমায় জিজ্ঞেস করলেন, রে কেমন লাগলো? তো উনি তখন যাকে যাকে খুশি এক একজনকে জিজ্ঞেস করতেন, গানটা গাইতে বলতেন। তো ওনার হঠাৎ কিউরিসিটি হলো যে আমি নিজে থেকে এইভাবে চলে এসেছি।
আরো কি, হয়তো 12 বছরই হবে তখন। আম, গা তো দেখি, তুই গানটা গাইতে পারবি? আমি প্রথমে একটু কুণ্ঠা বোধ করছিলাম, একটু তো এত ছাত্রছাত্রীদের মাঝখানে আমি নতুন এসে দরজার কোনায় বসে আছি। গানটি আমি আমার নিজের মতন করে গাইলাম। এবং গাওয়ার পরে আমি তার মুখে যে দ্যুতিটা দেখতে পেয়েছিলাম, আমার আজও সেই স্মৃতিটা জল করে। খুব স্মিত হাসি তার ছিল, খুব একটা আহ হাসি মুখে তিনি আমার কাছে ডেকে নিলেন এবং তারপর বললেন, ভালো ভাই, তোর হবে। এই কথাটি আমার এখনো মনে পড়ে। তো তখন থেকে উনি বললেন, ঠিক আছে তুই ক্লাসে আয়, কাল থেকে আসবো। এইভাবে জার্নিটা শুরু হয়েছে আমার। ওনার গানটা শুনে খুব, জানি না কেন কি গেয়েছিলাম আমি জানি না, ওনার খুব ভালো লেগেছিল, ভালো লেগে গেছিল এবং তারপর উনি বললেন না। তারপর আমার এই শুরুয়াত থেকে তারপর আমি এমন ছিল যে আমি সেখানে একটি ক্লাস নয়, পরপর 2-3টি ক্লাসে যাতে আমি বসতে পারি, সেটা আমি পারমিশন নিয়ে রেখেছিলাম, যে আমি একটু বসে বসে গানগুলো শুনবো। কারণ আমার ভেতরে খুব একটা ক্ষুধা ছিল তখন, মানে গানগুলো আমি শিখবো, আমি আমি গানগুলো ভালোবাসি, ভালোবেসে গাইবো। আমি কখনো স্টেজে গাইবো কখনো ভাবিনি, হ্যাঁ, যে আমি এই গানগুলো কোথাও কাউকে শোনাবো, স্টেজে গাইবো, সেরকম আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা কখনো ছিল না। আহ এখনো নেই। কিন্তু আমি খুব ভালোবেসে গানগুলো, যেগুলো আহ, শিখেছিলাম ওনার কাছে, খুব ভালোবেসে করতে ইচ্ছে করতো, সেইভাবেই চলছিল জীবন। তারপর উনি বললেন, ঠিক আছে তাহলে একটু পরীক্ষাও দিয়ে নে। তো ওখান থেকেই বঙ্গীয় সঙ্গীত পরিষদ, যে রত্ন, সঙ্গীত রত্ন, সেই 7th ইয়ার পর্যন্ত পড়া। তারপর বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকে, তখন তো বিশ্বভারতী মিউজিক বোর্ডের আন্ডারে ছিল, কারণ আহ, সেই ছাড়পত্র না পেলে কেউ রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করতে পারতো না। সেটা 2002-এ হয়তো বা উঠে গেছে, সেই 2 বা 4-এ হয়তো সেই কপিরাইটটা উঠে গেছে, কিন্তু তার আগ পর্যন্ত যারাই করতো রেকর্ড বের করতে গেলে বিশ্বভারতীর অনুমোদন, এবং সেখানে সারা বিশ্ব থেকে এসে পরীক্ষা দিত শান্তিনিকেতন, আমার এখনো মনে পড়ে। তো সেইটা পাশ করলাম, তারপর বিশ্বভারতী মিউজিক বোর্ড থেকেও পাশ করলাম। তারপর একে একে অ্যালবাম হলো, এবং সারেগামা এইচএমভি থেকে প্রথম দুটো বের হলো, একটা বৃষ্টি ভেজা ভালোবাসা, সেটা হচ্ছে বর্ষা এবং প্রেমের একটা সংকলন। এটা খুব উনি একজন মানুষ, জ্যোতিপ্রকাশ চাকি উনার ছিল স্ক্রিপ্ট। আমাদের ত্রিপুরা রাজ্য তো একটা সংস্কৃতি সমৃদ্ধ জায়গা, এবং বাঙালি এবং ত্রিপুরী, বা শুধু ত্রিপুরী নয়, মানে আমি বলবো যে জনজাতি গোষ্ঠী এবং সমতলের মানুষ এক পাশাপাশি হাত ধরে চলে। তো সেখানে আমার মনে হলো, পিতৃসূত্রে তো আমি দেববর্মন ফ্যামিলির, মানে ত্রিপুরী ট্রাইবস বিলং করি, এবং আমার মা হচ্ছেন বাঙালি। তো অবভিয়াসলি বাংলা আমার মাতৃভাষা, যেহেতু মায়ের মুখের ভাষা। কিন্তু আমার মনে হলো যে ককবরক ভাষায়ও, মানে আমাদের যে ত্রিপুরীদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ককবরক, সেই ভাষায় আমার রবীন্দ্রনাথের গান কিছু কিছু পড়া দরকার আমার মনে হয়েছে। তো আমি অনেকের গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, যেমন পবিত্র সরকার, ওনার মতন একজন, একজন বিদগ্ধ মানুষ আমাদের তখন এখানে, যখন শুরু হচ্ছিল যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলার পরেই ককবরকটা হবে, তিনি সেই কাজটা করছিলেন। তারপর এখানে যারা ভাষাবিদরা ছিলেন, মানে ককবরক ভাষায় লেখালেখি এবং অনুবাদ করতেন, প্রথম মহেন্দ্র দেববর্মা, আমি যার নাম প্রথম বলবো, তার যে অনুবাদগুলো রবীন্দ্রনাথের, সেগুলো করতে শুরু করলো। সেগুলো বিএসপি বার করলো একটা তোমাজাক ও মহল, মুগ্ধ হয়ে চোখে, যার অর্থ। তো সেখানে 10টি গান, সেটা খুব, এখনো সেটা সবাই মুখে মুখে গায়। এবং তারপর ভাবনা রেকর্ডস খুব ইন্টারেস্ট দেখালো, যেহেতু দেখলো যে এগুলো খুব, তো ওরাও তখন আরেকটা বের করলো শালকামা নাম দিয়ে। শালকামা মানে হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয় নামে 10টি গানের যে অ্যালবাম, পাশাপাশি আরেকটি শালকামা ককবরক ভাষায় সেই গানগুলো, সেগুলো বার করলো। তারপর আরেকটা আমার
কাজ হলো মহাপরিনির্বাণ। মানে স্বামী বিবেকানন্দের যে মৃত্যু ভাবনা এবং জীবনবোধ তাই নিয়ে, এবং তার শেষ দিনটি কেমন ছিল। খুব মাত্র ৩৯ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। তার যে শেষ দিনটি কেমন ছিল এবং এখনকার জেনারেশনের সঙ্গে কি করে সেটা রিলেট করতে পারি, সেরকম একটা স্ক্রিপ্ট বিভিন্ন সংকলন থেকে নিয়ে আমি আমার মতন একটা তৈরি করলাম, এবং সেখানে সেই পাঠ করেছেন সতীনাথ বন্দ্যোপাধ্যায়, আর গানগুলো ছিল আমার। এই যে কথা কথা প্রসঙ্গে আপনি বললেন যে বিশ্বভারতী থেকে যে নিষেধাজ্ঞা একটা তুলে নেওয়া হয়েছে কপিরাইটে, তারপর থেকে দেখা যাচ্ছে অনেক সঙ্গীত শিল্পী যারা তারা রবীন্দ্রসঙ্গীতটাকে নতুন আঙ্গিকে তুলে ধরছেন, নতুন করে সুর দিয়ে বা রিমেক করে নতুন মিউজিক অ্যাড করে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাতে নতুন করে কিছু দেখার আমার নেই, কারণ কপিরাইট উঠে যাওয়ার পরে সবাই স্বাধীনভাবে যে যার মতন করে যেমন ভাবছেন রবীন্দ্রসঙ্গীতকে তার মতো করে সেইভাবে তারা করছেন। আমি বলছি যেমন পাগলা হাওয়া উলালা সেটাও হয়েছে, আবার ধরুন এরকম প্রচুর রিমিক্স হয়েছে। কিন্তু এই স্বাধীনতাটা মানুষ পেয়েছে কপিরাইটটা উঠে যাওয়ার পর, তার আগে তো সেই স্বাধীনতাটা ছিল না। কিন্তু আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতই থাকবে, যত রিমিক্স হোক যা খুশি হোক। রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন আমাদের, তার কথা সুর যে ব্যালেন্সলি চলে, সেটা কেউ চেষ্টা করেও এখনো পর্যন্ত নতুন কিছু করে উঠতে পেরেছে বলে আমি বিশ্বাস করি। সুতরাং এগুলো চলতেই পারে নিশ্চয়ই। আম, পরীক্ষা নিরীক্ষা বা ভালো লেগে মানুষের এগুলো করা, এক্সপেরিমেন্ট যাকে বলে, হতেই পারে। তাতে কোনো ভুল বা দোষের কিছু আছে তাও আমি মনে করি না। যার মতন করে যে নেবে, সঙ্গীতটাকে যে যেভাবে নেবে। কিন্তু আমার মনে হয় না আম, খুব সাংঘাতিক কিছু এটা নতুন কিছু দাঁড় করাতে কেউ পারবে। তাহলে তো নিজে লিখে নিজে সুর দিয়ে অনেক কিছু অনেকে করতে পারে, সেটা হতেই পারে। কিন্তু রবীন্দ্রনাথের গানকে নতুন ভাবে, হ্যাঁ, একটা সময় ছিল রবীন্দ্রনাথ নিজেও কিন্তু হারমোনিয়াম বাজিয়ে করতেন, গাইতে বিশ্বাস করতেন। কিন্তু এখন তো হারমোনিয়াম বাজিয়েও আমরা গাইছি। যখন দেবব্রত বিশ্বাসের মতন মানুষরা করতেন, তখন ওই সঙ্গীতের জগজম্প, মানে মিউজিকের যে জগজম্প, সেগুলো ছিল না। কিন্তু আমরা তো প্রতিনিয়ত আমরা পরিবর্তনই একমাত্র সত্য। সুতরাং এখনকার আহ সময়ে এখনকার জেনারেশন যেভাবে নিচ্ছে রবীন্দ্রনাথকে, আমি বলবো যে কপিরাইট উঠে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটা মুক্ত হয়ে গেছে। একটা টিপিক্যাল প্যাটার্নে আমরা যদি বন্দি থাকি, একটা জিনিসকে যদি আটকে রাখা হয়, তার যদি কোনো মুক্তি না থাকে, সেটা কিন্তু কোনো শিল্পই নয়, আমি সেটা বিশ্বাস করি। এবং সেই মুক্তির কারণেই মানুষ যখন এক্সপেরিমেন্ট করবে এত, তখন মানুষ করতে করতে নিজেই বুঝতে পারবে মানে কোন লেভেলের জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়ে গেছে। এবং সেটা আমি অন্তত একজন আহ কি বলবো, মেয়ার স্টুডেন্ট বলবো, একজন শিক্ষার্থী হিসাবে এখনো শিখে চলি প্রতিনিয়ত, হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত শিখবো। আমার তাই মনে হয় যে রবীন্দ্রনাথের গান কিন্তু স্বরলিপি, তিনি নিজেই বলেছেন, একটা স্কেলিটন দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমি একটা স্কেলিটন দিয়ে গেলাম আমার স্বরলিপির মাধ্যমে, স্বরবিতানগুলোর মাধ্যমে, কিন্তু তাতে রূপরস গন্ধ ঢেলে তাকে প্রাণ সঞ্চার করা, তা হচ্ছে গায়কের কাজ। এটাকেই আমরা গায়কই বলি। তো সুতরাং সেখানে যার যার মতন করে মানুষ করবে। এবং আমার বিশ্বাস যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অরিজিনালিটি, হ্যাঁ, এখন গায়ন প্রণালী তো প্রত্যেকের, হাজার মানুষ গাইছে হাজার রকম ভাবে। এখন যেটা পার্টিকুলারলি মানুষের হৃদয়ে নাড়া দেবে, সেটাই আসল সঙ্গীত। সেটা রবীন্দ্রসঙ্গীতই হোক, যে কোনো সঙ্গীতই হোক, আমি তাই মনে করি। তো সুতরাং তাতে চিন্তারও কিছু নেই, বা তাতে আমার খুব দ্বিধারও কিছু নেই, বা খুব আমাদের যে একটা আশঙ্কা প্রথম দেখা দিয়েছিল কপিরাইট ওঠার পরে, আমি সেই আশঙ্কাতেও নেই। সত্যটা চিরকাল সত্যই থাকবে। সুতরাং মানুষ হচ্ছে শেষ কথা।
মানুষ যেভাবে নেবে সঙ্গীত, সেটাই আসল সত্য। এবং রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের মতো করেই মানুষ নিয়েছে এবং আগামী দিনও নেবে। একজন সঙ্গীত শিল্পী হিসেবে ত্রিপুরা থেকে নিজেকে আন্তর্জাতিক স্তরে তুলে আনার জন্য কতখানি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল? আন্তর্জাতিক স্তরে বলতে এটা অনেক বড় কথা হয়ে গেল। নিজেকে খুব ছোট ভাবেই এখনো মনে করি। তো বড় বিশাল সমুদ্র সঙ্গীত জগৎটা। ডিভোশন ইজ দ্য মেইন থিং। ডিভোশন, ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে কোনো শিল্প চর্চার ক্ষেত্রে বা যা কিছুই আমরা জীবনে করি সবকিছুর জন্য তো বটেই। তো আমার মনে হয় এই ভক্তিভাবটা মনে থাকলে, এই গভীর ভালোবাসাটা মনে থাকলে সে আপনি বয়ে যায় আর কি। এখন আন্তর্জাতিক স্তরে কি করে কি হয়েছে বা কতটা কি হয়েছে আমি কিছুই জানি না। হয়তো যাদের ভালো লাগে গান তারা যদি দেখে নেন সেটাও আমার একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি। যে প্রচুর মানুষের, লক্ষ মানুষের সঙ্গে তো আমার একটাই যোগসূত্র, সেটা হচ্ছে সঙ্গীত। এর দ্বারাই মেলবন্ধনটা হয়েছে। সেটা ঈশ্বরের দান আমি মনে করি। তাতে আমার কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবটাই তার দান। কারণ আমার কাজটা তো আমি শুধু করে গেছি। এখন মানুষ কি করে নেবে, কতটা এক্সপেকটেশন অনুযায়ী কতটা একসেপ্ট করবে আমাকে, তো তার হাতে, আমার হাতে কিছু নেই। বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের প্রতি কতখানি আগ্রহ দেখছেন? আমি কিন্তু খুব আশাবাদী, আমি খুব আগ্রহ দেখছি এবং অনেকে আমার সঙ্গে একমত হবেন না আমি জানি। এখন সিনেমাতে, মুভিতে যেভাবে প্রয়োগ হচ্ছে, ব্যবহৃত হচ্ছে আহ, রবীন্দ্রসঙ্গীত, সেটা আমি বলবো একটা নতুন দিশা দেখাচ্ছে। এবং এর মাধ্যমে কিন্তু এখন তো আরো ব্যাপার হয়েছে, সবই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এবং ইউটিউব এমন একটা বিষয়, এখন মানুষ খুব সহজে সবকিছু পেয়ে যাচ্ছে। এখনকার জেনারেশন আমাদের মতো আর কষ্ট করে কিছু পেতে অভ্যস্ত নয়। তো ওটা সহজভাবে পেতে হলে যেভাবে দরকার প্লেস করা, সেটা অনেকটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সিনেমাতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার উম, আহ, একটা মাস পিপলকে সেটা এক জায়গায় করেছে আমার মনে হয়। তো সুতরাং আমি তো সেখানে খুব মানে আশাবাদী, কারণ এখনকার জেনারেশন কিন্তু রবীন্দ্রনাথকে নতুন করে উন্মোচন করছে, নতুন করে করছে। এবং আমার মনে হয় শুধু সঙ্গীত নয়, ধীরে ধীরে আমার মনে হয় অন্য বিষয়গুলোও যদি নতুন প্রজন্মের কাছে উঠে আসে রবীন্দ্রনাথ সম্পর্কে, তার যে পল্লী সমাজ উন্নয়ন যেটাকে আমরা বলি এখন, স্বসহায়ক দল বা মহিলা শক্তিকরণ, কি আমার কুটির তিনি 150 বছর আগে করে গেছেন, ভাবা যায়? বাটিক বা মোমবাটি বা মাটির জিনিস তৈরি করে বা লেদার ব্যাগ তৈরি করা বা বিভিন্ন এই ধরনের মাটি থেকে তিনি তুলে এনেছেন এই জিনিসগুলো। এখনো কিন্তু সেই শান্তিনিকেতনে আমার কুটিরের মাধ্যমে শুধু নয়, অনেক প্রাইভেটলিও অনেকে করে এই কাজ করে কিন্তু সারা বিশ্ব দরবারে সেটা আজকে জায়গার উপরে নিয়েছে। এটা কি একটা কম বড় কথা? তো রবীন্দ্রনাথের এই উদ্যোগ, এটা কি ভাবতে পারি আমরা? এদিকে কিন্তু আমরা খুব একটা ধ্যান দিচ্ছি না, শুধু সঙ্গীতটাকে নিয়ে চর্চা হচ্ছে। আবার কৃষি কল্যাণ যেটা হচ্ছে বা কৃষিকে উন্নতিকরণের জন্য তিনি নিজের ছেলেকে রবীন্দ্রনাথকে বিদেশ থেকে পড়িয়ে আনলেন। এই ধরনের বহু কাজ এখনো অনালোকিত আছে আমার মনে হয় রবীন্দ্রনাথের কাজ। সুতরাং এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে, নতুন প্রজন্ম এগুলো জানলে আরো বেশি আকৃষ্ট হবে। আমি খুব আশাবাদী নতুন প্রজন্মের কাছে, কারণ ওরা অনেক ফ্রেশ মাইন্ড নিয়ে নতুন করে ভাবতে পারে, যেটা আমাদের সময়ে আমরা একটু স্টিরিওটাইপ ছিলাম। আমরা একটা নির্দিষ্ট দেখানো পথেই আমরা গতিপথে চলতে পারতাম। মেবি এটা একটা ভালো দিকও তার আছে, কারণ আমরা একটা দিশায় হয়তো চলতে পেরেছি, যখন এখন অনেক ডাইমেনশন খোলা আছে নতুন প্রজন্মের কাছে। এখন কে সেটাকে কিভাবে, একটা মোবাইল, তাই না, সেটাকে অনেকভাবে ইউজ করা যায়। তো কে কিভাবে ইউজ করবে সেটা তো তার উপরে। ভালো দিকে করতে গেলে আমার মনে হয়
অনেক অনেক ট্যালেন্ট আছে, অনেক ভালো আহ, ছাত্রছাত্রী আমি যেমন পাই, ঠিক তেমন অনেক ভালো সঙ্গীত চর্চা যারা করছে, অনেক ভালো ভোকাল যারা পারফর্মার তারা আছে, মিউজিশিয়ানস অনেক আছে যারা খুব ইনোভেটিভ। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। 2021 সালে আপনার নিজ বাসভবনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেখা করতে এসেছিলেন। অনেক সময় দেখা যায় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কারোর সঙ্গে বা কোনো শিল্পীর সঙ্গে দেখা করতে গেলে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। আপনাকেও কি তেমন কোনো সমালোচনার মুখে পড়তে হয়েছিল? কিভাবে কাটিয়ে উঠেছিলেন সেই সময়টা? এই কথা যদি আমায় জিজ্ঞেস করেন, আমি কখনো পরোয়া করি না কে আমায় কি সমালোচনা করবে। আমার প্রথম উত্তর স্ট্রেট ফরওয়ার্ডলি আমি দিতে চাই আলাপ টিভির মাধ্যমে। কারণ কে আমায় কি বলবে সে তো আমি সেই মতো আমি চলবো না। এখন আমি বলবো আই এম রাদার ফরচুনেট যে ওনার মতন একজন বিদগ্ধ পলিটিশিয়ান এসছেন আমার কাছে, আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। সেটা আমার জন্য বিরাট একটা, আমার কি বলবো, শ্রদ্ধা করি ওনাকে, এবং আমার জন্য এটা খুব একটা আনন্দের সংবাদ। কারণ উনি কিন্তু আমাকে অন্য কোনো পারপাসে দেখা করতে আসেন, উনি উনি একজন, আমি সঙ্গীত চর্চা করি এই ভেবেই আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তো সেটা শুধু উনি যেমন এসছেন, কোথায় আমার আমার বাড়িতে এসে অনেকে কে আসেননি, ওস্তাদ রশিদ খান থেকে শুরু করে আহ সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ব্রততী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এমন কেউ নেই, মানে অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি, বা আরো তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কিংবা এমন কেউ নেই আমি বলছি তো, যে যাদের পদধূলি আমার বাড়িতে পড়েনি। এটা আমার ঈশ্বরের দান। এই যে এত মহান ব্যক্তিত্বরা আমায় ভালোবেসে আমার কাছে এসেছে, হ্যাঁ, কেন? এই ভালোবাসাটা তো আমি পেয়েছি। এটা তো জীবনের অসীম প্রাপ্তি। এই অসীম প্রাপ্তিকে আমি কোনো কিছু দিয়ে তুল্যমূল্য বিচার করতে চাই না, কারণ কে কি বললো তাতে আমার কিছু এসে যায় না। কারণ আমার সঙ্গীত হচ্ছে আমার জীবনের ধ্রুবতারা। একে ভালোবেসে এর সূত্র ধরে যদি কেউ আমার কাছে আসেন, আমি তো চির আসন পেতে রাখবো তাদের জন্য, যে তারা যে কেউ হতে পারেন। আমার আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই, আমি রাখতেও চাই না, কারণ আমি পলিটিক্যাল পার্সোনালিটি নই। আমার কাজ হচ্ছে গান করা। আমার হয়তো ঈশ্বর এই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ, এক একজনের তো এক একটা কাজ থাকে, সেখানে আমার কাজটা তাই। সেখানে যদি কেউ ভালোবেসে আমার হয়তো আমার একটু ক্ষুদ্র পরিচয় পেয়ে আমার কাছে এত মহান ব্যক্তিত্বরা এসে থাকেন, সেটা আমার জীবনের পরম প্রাপ্তি। আমি সেটাকে ক্লেদাক্ত করতে চাই না, বা কে কি ভাবলো তাতেও আমার কিছু এসে যায় না। আমি যারাই এসছেন আমার প্রত্যেককে আমি অসীম শ্রদ্ধা করি। আমি বলবো তারা আবারও আসুন। আবার যারা আসেননি, সত্যি যদি কেউ আমার গান ভালোবেসে থাকেন, অবশ্যই আসুন। আমার সাদর অভ্যর্থনা রইল প্রত্যেকের প্রতি। আগামী দিনে আপনি কোন ধরনের কাজ করছেন বা নতুন কোন প্রজেক্টে কাজ করতে চান বা করবেন? নতুন কিছু করব বলে আসলে কি, যত বয়স হচ্ছে আমায় মাটির গান খুব টানছে, ডিভোশনাল সং আমায় খুব টানছে। দেখুন, এটা না, যে কোনো শিল্প মাধ্যম, আমি এটা একটা অদ্ভুত টান। এটা আমি কিছু করব বলে করছি, আমি অন্তত এইভাবে কিছু করে উঠতে পারিনি। আমার যখন মনে হয়েছিল যে আমাদের তখন সত্যি ইনসার্জেন্সি প্রবলেম ছিল, আপনারা হয়তো জানেন, টোটাল নর্থ ইস্টেই আমাদের ত্রিপুরায় ছিল। আমার কেন সবসময় মনে মানে হতো শুধু নয়, আমার সবসময় মনে হয় যে রবীন্দ্রনাথের গান মানুষকে শান্তি দেয়, এবং এটা দিস ইজ দ্য ট্রুথ। সেটা আমার কথা শুধু নয়। তো সেখানে আমার মনে হতো যে এই যে একটা অস্থির অবস্থা রাজ্যটাতে, আমার মনে হতো যে সত্যি যদি রবীন্দ্রনাথের গান, মানে ওই রকম প্রত্যেকের ভাষায়, আজকে তো সারা বিশ্বে তার গান অনুবাদিত হচ্ছে, যার যার মতন করে তাকে পেতে চাইছেন রবীন্দ্রনাথ, সেই জন্য হচ্ছে। তো ওয়াই নট ইন মাই প্লেস, ইন মাই বার্থ প্লেস। ত্রিপুরায় কেন এই যে জনজাতিরা, 19 রকমের জনজাতি আমাদের আছে, তো সেখানে ত্রিপুরীরা হচ্ছেন প্রধান।
আহ, তো যাদের মুখের ভাষা ককবরক, তো সেই ভাষায় আমার তো পড়া উচিত। সেই ভাবনা থেকে কিন্তু আমি এই চর্চাটা করি। ভেরি ডিফিকাল্ট, মানে আমি সত্যি কথা বলি, আমি যে কষ্ট করেছি সেই সময়টাতে, মানে গোটা অন্তত 30, 40, 50 গান করার ক্ষেত্রে, সেই সময়ে আমি হয়তো সারা গীতবিতান করে ফেলতে পারতাম। এটা এতটাই কঠিন ছিল, কারণ ককবরকের শব্দভাণ্ডার খুব কম। আর রবীন্দ্রনাথের গানকে অনুবাদ করতে গেলে যে শিক্ষাবিদরা করেছেন তখন, বা যারা সাহিত্যিকরা করেছেন, তারা অনেকেই গানটা তো জানতেন না, যেহেতু সঙ্গীতটা জানতেন না, তার একটা সঙ্গীতের একটা স্প্যান থাকে, স্ক্যানিং করে সেই তালে সেটাকে সুরের মধ্যে আবদ্ধ করতে হয়। এই একটা গণ্ডি থাকে, সেই গণ্ডিটা যারা সঙ্গীত চর্চা করেন না, সেই গণ্ডিটা তো বুঝবেন না, সে গ্রামারটা বোঝার কথাও নয়। সুতরাং আমাকে সেগুলো প্রত্যেকটা গান নিয়ে বসে বসে সেই অনুবাদক যারা ছিলেন তাদের সঙ্গে এক একটি গান নিয়ে অ্যাটলিস্ট 1 মাস বসতে হয়েছে। এখন হয়তো অনেক ব্যাপারটা সহজ মনে হবে, কিন্তু আমি যখন নতুন করলাম, এখনো পর্যন্ত তো মানে আমার তো অ্যাটলিস্ট 3টে অ্যালবাম বেরিয়ে গেছে অনলি, মানে ককবরকে, কিন্তু এখনো তো আর কেউ সেই, এখনো হয়নি আর দ্বিতীয় এরকম কিছু। কারণ কারণ এটা খুব কঠিন বিষয়। হুম। এখন হিন্দিতেও আমার প্রচুর আছে, সেটা অপেক্ষাকৃত অনেক সোজা, সেটাও আমি প্রচুর করেছি। আবার সংস্কৃত ভাষায় ভাষায় কিছু করেছি। আবার অসমীয়া ভাষায় আমি রবীন্দ্রনাথের গান করেছি, ইংরেজিতে অনুবাদ করেছি, ইংরেজি অনুবাদও গেয়েছি। তো এখানে আমি শুধু মানে বাংলা ছাড়া, অরিজিনাল ছাড়া, আমি ককবরক, অ্যাসামিজ, হিন্দি, ইংরেজি সবকটা ভাষাই মোটামুটি, মানে আমার যতটুকু উম, পেরেছি করার চেষ্টা করেছি। তো সুতরাং এগুলো তো, কাজটা করে ওঠা মানে নতুন কিছু আমি করব বলে, আমি যেটা বলতে চাইছি মানে যে এখন অনুবাদটা নিয়ে এতদিন করেছিলাম, এখন আমি চাই যে টোটালি একটা স্পিরিচুয়াল লাইনে আমার মানে করার ইচ্ছে। যেমন আমার রবীন্দ্রনাথের গানের ছাড়াও এখন বাউল গান আমাকে খুব টানে, মাটির গান খুব টানে। এবং শাস্ত্রীয় সঙ্গীতে এমন একটা বিষয় যা কোনোদিন এক্সপ্লেন করা যাবে না, মাদার অফ অল সংস। সুতরাং এগুলো অনেক বেশি শুনতে ইচ্ছে করে, পাবলিক পারফরমেন্স বেশি করতে ইচ্ছে করে না। নতুন প্রজন্ম যারা সঙ্গীত চর্চা করতে আসছে বা করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তাদের একটা কথাই বলবো, একটু ডিসিপ্লিন হতে হবে। এখন তো পড়ার চাপে চাপে একটু তৈরি করলাম কোনো স্টুডেন্টদের, তখন পড়ার চাপে ওরা গান বন্ধ করে দিল। 9-এ উঠলো মানে গান বন্ধ হয়ে গেল। এটা খুব ভুল একটা, আমি বলবো। আহ, যে অভিভাবকরাই এটা করছেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এটা আপনারা ভুল করছেন। একদম আমি জোর গলায় বলতে পারি, ভুল করছেন এই কারণে, সঙ্গীতটা কিন্তু অন্য জিনিস। সঙ্গীতটা চর্চা করলে কনসেন্ট্রেশন বাড়ে, এবং সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও রিফ্লেক্ট হয়। এখন যারা ভাবছেন যে ক্লাস 9-10-এ উঠে গেছে বা 11-12, এখন আর গানটা করলে পড়াশোনার ক্ষতি হবে, এই ভুল ধারণা। বরং এটা আমি বলবো যে তার কনসেন্ট্রেশনটা বাড়াবে, তাকে ব্যালেন্সড করবে। আমি একটি কথা শুধু আপনাদের বলবো, যারা শুনছেন, দুজন হলেও আমার কথা, আপনারা একটা জিনিস আজকে দেখে নেবেন, প্রত্যেকে তো পড়াশোনা করছে, যে যার মতন করে অনেক বড় জায়গায় যাচ্ছে। বা ধরুন যারা, যে স্টুডেন্টরা এখন পড়াশোনা করছে, যারা শুধু পড়াশোনা করছে, আর যারা তার সঙ্গে একটু সঙ্গীত চর্চাকে পাশে রাখছে, দুটো পার্সোনালিটিকে আপনারা দেখবেন, জাজ করবেন, গালফ অফ ডিফারেন্স, জীবনবোধ, তাদের গালফ অফ ডিফারেন্স। এবং এই সময়ে এসছে, এই এই কথাগুলো এখন বোঝার সময় এসছে, যে শুধু পড়া 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 পড়া, সবাইকে ফার্স্ট হতে হবে, সবাইকে একটা বিরাট কিছু হতে হবে। লাইফ ইজ নট লাইক দ্যাট। জীবনটা এই জন্য নয়। জীবনটা আমি একটা ঈশ্বরের কৃপায় একটা ক্ষুদ্র জীবন পেয়েছি, সেটা আমি শুধু পড়াশোনা করব, কত পয়সা রোজগার করব, আর কত, এটা আমার কাছে, এটা আমার অ্যাবসলিউটলি আমার ধ্যান না। আমার কাছে মনে হয় না খুব একটা
ভুল মানে শুদ্ধ কিছু শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের, যে অভিভাবকরাই দিচ্ছেন। বরং আমি মনে করি পড়াশুনো, গান বাজনা, খেলাধুলো সমস্ত কিছু করে যে বাচ্চাটি বড় হচ্ছে, ৮-১০ জন বাচ্চার সঙ্গে মিলেমিশে শুধু গৃহবন্দী না থেকে সেই বাচ্চাটি অনেক বেশি মানুষ তৈরি হচ্ছে। আমার মানে এটা কিন্তু আমি খুব জোর গলায় বলতে পারি যে এখন কিন্তু এই জিনিসটা একটু ভাববার সময়, ভাবা উচিত অভিভাবকদের। তাহলে আমাদের বাচ্চাগুলো এখন যে এক একটা রোবট তৈরি হচ্ছে, তার হবে না। সদ্য প্রয়াত হয়েছেন আমাদের, মানে নর্থ ইস্ট নয়, আমি বলবো সারা পৃথিবীর আহ একটা হার্ট থ্রব জুবিন। তাকে ডেডিকেট করছি আমাদের রবীন্দ্রনাথের একটি গান অসমীয়া ভাষায় এবং সঙ্গে অন্য ভাষায়, ককবরক, হিন্দি সবকিছু মিলিয়ে একটুখানি। আহা আহা মোর ঘৰত আহা, মোর ঘৰত বাহিৰ হৈ আহা, বাহিৰ হৈ আহা তুমি, যে আছা অন্তৰত আহা মোৰ ঘৰত। ফাইদি ফাইদি আনি নগ, ফাইদি আনি নগ। এবার আমাদের ভাষায়, আমাদের ত্রিপুরার ককবরক ভাষায় বলছি, নংখারই ফাইজা, নংখারই ফাইজা বাদি, নং যে তংনাই বুখাও ফাইদি আনি নগ। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, आओ आओ मेरे घर के द्वारे आ जाओ। জুবিন সত্যি এমন মানুষ হয় না। ওই যে একটি কথা আছে যে ভালো সঙ্গীতজ্ঞ তখনই হওয়া যায়, তখনই একজন ভালো শিল্পী হওয়া যায় যখন সে মানুষ ভালো হয়। জুবিন ছিল তার একটা একটা প্রতীক, আমি বলবো একটা প্রতীকী চরিত্র। এমন একটি অসাধারণ মানুষ বলেই সে আজকে এমন। তার মৃত্যুর আগে কিন্তু আমরা এতটা চিনতে পারিনি তাকে। মৃত্যুর পর আমরা বুঝেছি সে মানুষ হিসাবে, একজন সঙ্গীতজ্ঞ হিসাবে কোন লেভেলের ছিল। সুতরাং আমার মনে হয় খুব বড় একটি ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো আলাপ টিভির মাধ্যমে আরো অনেকের সঙ্গে আমার কথা শোনানোর চেষ্টা করলাম, বললাম আমার অভিব্যক্তি, আমার অনুভূতি শেয়ার করলাম। আহ আমার মনে হয় আমার সঙ্গীত জীবনের ক্ষুদ্র চর্চা থেকে আমি যতটুকু শিখেছি, সবাই ভালো থাকুক, সব মানুষ পৃথিবীতে শান্তিতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সঙ্গীতময় থাকুক। আমার মনে হয় তাহলে পৃথিবীতে আরেকটু শান্ত হবে, সুন্দর হবে, পিসফুল হবে এবং আপনারা